প্রিয় ছাত্রছাত্রী, সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমরা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন সাহিত্যচর্চা দ্বাদশ শ্রেণীর ভাত গল্পটির দ্বিতীয় পর্ব লাইন ধরে ধরে আলোচনা করব। প্রথম পর্বে আমরা চমৎকার কৌটো এইটুকু অংশ আমরা পড়ে নিয়েছি। এরপরে আমরা দ্বিতীয় পর্ব শুরু করব। দ্বিতীয় পর্ব শুরু করার পূর্বে প্রথম পর্বের সারমর্ম আমরা একটু জেনে নেব। একটি লোক, যার নাম উৎসব নাইয়া, প্রকৃত নাম উৎসব, প্রবল প্রাকৃতিক দুর্যোগে সে তার স্ত্রী, ছেলে, মেয়ে সকলকে হারিয়েছে। কয়েকদিন ধরে সে খেতে পাচ্ছে না, তার শরীরে খাদ্যের অভাব দেখা দিয়েছে। সেই জন্য সে তারই গ্রামের একজন পরিচিতি বাসিনী, যে কলকাতার একটি বড় বাড়িতে পরিচারিকার কাজ করে, সে সেই বাড়িতে এসেছে, বাসিনীদাকে নিয়ে গিয়েছে। উদ্দেশ্য কি না, সেই বাড়ির বড় কর্তা আজ মরতে বসেছে, সেই জন্য তাকে বাঁচানোর শেষ প্রচেষ্টা হিসেবে তান্ত্রিক এসেছে, তার জন্য যজ্ঞ হবে, কাঠ দরকার, সেই কাঠ কাটার জন্য উৎসবকে নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা দেখব গল্পের দ্বিতীয় পর্ব কি রয়েছে, কিভাবে গল্পের পরিণতির দিকে আমরা এগিয়ে যাব সেটা আমরা একটু দেখে নেব। এখানে শুরু হচ্ছে দ্বিতীয় পর্ব। কি হলো? হাত চালাও বাছা। তার মানে বলছে কি হয়েছে, হাত চালাতে বলছে। ওদিকে শুষছে কর্তা, হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা ক্ষণক্ষণে ওঠে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে বলছে হাত চালাতে বলছে, ওদিকে শুষছে। শুষছে মানে কি না, যেটাকে আমরা বলতে পারি মুমূর্ষু অবস্থা। কর্তা শুষছে, বলছে কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা ক্ষণক্ষণে ওঠে। ক্ষণক্ষণে যেটাকে আমরা বলতে পারি মানে কর্কশ কণ্ঠে বা কঠোর কণ্ঠে আদেশ দিচ্ছেন তিনি। বলছে বড় খিদে লেগেছে মাগো। এবার দেখো কেমন একটা কথা, যেটা আমাদের মতো সাধারণ পাঁচটা মানুষকে যথেষ্ট ব্যথিত করে। বড় খিদে লেগেছে মাগো, অর্থাৎ এই মানুষটি, যে মানুষটি কাঠ কেটে চলছে, তার কিন্তু প্রচুর পরিমাণে খিদে লেগেছে। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রেখো, হোম হলে খেয়েও তুমি হাত চালাও। অর্থাৎ তান্ত্রিক তিনি এসছে, তার বিধান আছে যে এখন খাওয়া যাবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে তন্ত্রমন্ত্র দিয়ে তার যে যজ্ঞ হবে সেটা শেষ হলে তারপরে সবাই খেতে পাবে, তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাঠারিটি সে তোলে আর নামায়। তাহলে কি বলছে, উৎসব কাঠ কাটতে থাকছে, প্রত্যেকটি কাঠের পরিমাপ কত হবে? 1.5 হাত লম্বা হবে। ধারালো কাঠারিটি সে তোলে আর নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ছপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল থেকে, দেরি করো না মোটে। এই পিসাচের বাড়ি কেমন তা ঝাননি দাদা, গরিবের গতরেরা সস্তা দেখে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে তার যে পূর্ব পরিচিতি বাসিনী, সে কী করেছে, একটা ঠোঙায় করে কিছুটা ছাতু দিয়েছে তাকে, আর কি বলেছে, রাস্তার কল থেকে জল খেয়ে নিতে। এ পিসাচের বাড়ি, বলছে যে এই বাড়ি, যে বাড়িতে তারা এসছে, বলছে এই বাড়ি পিসাচের বাড়ি। এখানে গরিবের গতরকে এরা কী দেখে? সস্তা দেখে। গতর কি মানে শরীর, তাকে তারা সস্তা দেখছে। বলছে কে মরতেছে রে? হ্যাঁ বাসিনী, অর্থাৎ কে মরছে সেটাই সে কিন্তু এখনও জানে না। উৎসব জানে না যে এই বাড়িতে কে মরতে বসেছে। তেকেলে বুড়ো বাড়ির কর্তা মরবে না, তার মানে তেকেলে বুড়ো বাড়ির কর্তা তিনি মরতে বলছে। তেকেলে মানে যার 3 কাল গিয়েছে, 1 কাল ঠেকেছে, বলছে সেই বাড়ির কর্তা আজকে মরতে বসেছে। বলছে মরবে না, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাসছি। কর্তা মলে পরে ওকে সাঁত নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। তেকালে বুড়ো মরছে তার জন্যে হোম। তাহলে কি বলছে, তার যে খাস ঝিয়ে আছে, অর্থাৎ ঝিয়েদের মধ্যেও একটা প্রতিদ্বন্দ্বিতা চলছে। বলছে সে মারা গেলে ওকে সাঁত নাতি, নাতি মানে লাথি, এখানে এই শব্দটা নাতি দিয়ে বোঝানো চলছে। বলছে ওকে যদি না সাত লাথি মেরেছে তো আমি বাসিনী নই। তেকালে বুড়ো মরতে বসেছে তার জন্য হোম। ছাতু কটে নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, একটা যজ্ঞই বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের মাথায় শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে। তাই হোক, পেটের গতর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ছে, উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। অর্থাৎ কি, উৎসব শুনেছিল কি যে
ছাতু খেলে পেট ফুলে ওঠে এবং উৎসব তাই চায়, কারণটা কিনা পেটের গতর না ভরাতে পারলে তার খিদে, তার যদি তাকে বশ না মানাতে পারে তার শরীর কিন্তু সায় দেবে না। বলছে খাওয়ার পরেও কিন্তু উৎসব কোনো টের পাচ্ছে না, কারণ বলছে সাগরে শিশির পড়লে তার যেমন কোনো পরিবর্তন হয় না, ঠিক সেরকমভাবে তার খিদে পেটে যেটুকু অংশ ছাতু পড়েছে তার মাধ্যমে উৎসব কিছুই টের পাচ্ছে না। সে আবার ফিরে আসে। কোথায় গিয়েছিলে? একটু বাইরে গেলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজবাবু চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছো বাছেনি, সব রান্না তুলতে হবে। তাহলে কি বলছে? খাওয়ার ঘর বাসিনি মুছেছে কিনা সেটা জানতে চাচ্ছে। কোন বউ? মেজ বউ। বাসিনি বলে, মুছেছি, অর্থাৎ কি মুছেছি, তার মানে সেটা সে মুছে দিয়েছে। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘরে সব হলো? বলছে যে হ্যাঁ, সব হয়েছে কিনা সেটাও সে জানতে যাচ্ছে। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়, অর্থাৎ বল পায় মানে তার সাহস, অর্থাৎ তার ভালো লাগছে। কারণটা কি না? কারণটা হচ্ছে এটাই, সে জানছে যে সমস্ত কাজ একে একে সম্পন্ন হয়ে যাচ্ছে, এবার সে ভাত নিশ্চয়ই পেয়ে যাবে। ভাত খাবে সে, ভাত আগে ভাত খাবে, জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গাঁ গিয়াতি বলেছিল, কলকাতা যাচ্ছ যখন তখন কালীঘাটে ওদের ছরাত সেরে দিও। অপঘাতে গেছে ওরা, হ্যাঁ তাও করবে উৎসব। মহানাম সৎপতি তো এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছরাত হতো। উৎসব কালীঘাটে ছরাত সারবে। সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়, বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখছো। তাহলে কি বলছে সতীশবাবু? তিনি কি বলছেন? উৎসব পাগল হয়ে গেছে, মতিচ্ছন্ন ধরেছে, অর্থাৎ কি না তার কাণ্ড জ্ঞানহীন কর্তব্য সে ভুলে গিয়েছে। বলছে বউ ছেলে মরল কিসে? অপঘাতে। অপঘাতে মানে হঠাৎ করে যে সমস্ত মৃত্যু। বলছে উৎসব ভাত ভাত করে পাগল হয়ে যাচ্ছে, অর্থাৎ ছেলে বউ তারা মারা গেছে, তাদের দুঃখে উৎসব যতটা নেই কাতর, যেন ভাত না পেয়ে উৎসবের কাতরতাটা আরও বেশি পরিমাণে যেন সতীশবাবুর চোখে ধরা পড়েছে। এবার কি তুমি কি বুঝবে সতীশবাবু? বলছে তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, পাকা ঘর কি ঝড়ে জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো, চোর ডাকাতে নেবে না, দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে, তোকে একলা দিলে চলবে? তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে না। এ হলো ভগবানের মার, এর চোট থেকে আমি তোকে বাঁচাতে পারি? তাহলে দেখো কী বলছে। বলছে তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, মাটির বাড়িতেও থাকো না, পাকা বাড়িতে ঝড় জলের কদর তুমি বুঝতে পারবে না। তোমার ধান চাল যেটা রয়েছে সেটাও কোথায় থাকে? পাকা বাড়িতে। চোর ডাকাতে সেগুলো নেবে না। দেশ জোড়া দুর্যোগেও, যখন সারা দেশের মানুষ দুর্যোগে মধ্যে পড়েছে, তাদের বাড়িতে রান্না হচ্ছে না, তা সত্ত্বেও কিন্তু সেগুলো তোমার বাড়িতে রান্না হচ্ছে। ভাত খেতে দিলে না উৎসবকে, তোকে একলা দিলে চলবে? অর্থাৎ কি তোকে একলা দিলে কিন্তু চলবে না। তাহলে কি হবে? যখনই দেখবে একজন মানুষকে দিয়েছে তখনই পরপর এক এক করে আসতে থাকবে, তখন কি পালে পালে পঙ্গপাল জুটবে না। অর্থাৎ পঙ্গপাল তোমরা জানো যে এক প্রকার একটা কি বলা যেতে পারে, আমাদের ওই মানে পতঙ্গের মতোই আমরা ধরে নিতে পারি, যারা একবারে মানে দলবদ্ধভাবে থাকে। সেই দলবদ্ধ তারা এসে কি করে, আমাদের যে পরিমাণ শস্য রয়েছে সেই শস্যের রসটাকে তারা শুষে নেয়, ফলে শস্য ক্ষতি করে দেয়। বলছে এখানে উৎসবদেরকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? পঙ্গপালের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে ভেবে দেখো, মানুষেরকে পতঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। বলছে এমনভাবে সেই সময় দুর্যোগ তৈরি হয়েছে, সেখানে উৎসবের মতো অনেক মানুষেরই না খেয়ে পেয়ে রয়েছে, ফলে তাদেরকে যদি একজনকে কোনো রকম সুযোগ তিনি দেন, তাহলে কী হবে? দলে দলে সব মানুষে এসে তার বাড়িতে ভিড় জমাবে, সবাই কিন্তু খাওয়ার জন্য তাকে আবদার করবে। বলছে এই হলো ভগবানের মার। তাহলে দেখো সেই একই কথা, যেখানে মানুষ নিরুপায় তখন সব কিছু ভগবানের দোহাই দিয়ে সেটা বেঁচে যাওয়ার চেষ্টা করে। এর চোট থেকে আমি বাঁচাতে পারি না, বলে এর চোট থেকে কি আমি কী করে তোমাদেরকে বাঁচাবো? বলছে তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে, ভাত খেলে সে মানুষ হবে। তখন বউ ছেলে মেয়েদের জন্য কাঁদবে, দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখন উৎসব প্রেত হয়ে গেছে, মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে, কত গরু মোষ ভেসে গেছে। চন্ননীর মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। তাহলে দেখো কত মর্মান্তিক কথাগুলো একে একে করে আমরা পড়লাম। তাহলে কি বলছে?
যখন সেই মানুষটি অর্থাৎ উচ্ছব আধ পেটা সিকি পেটা, তার আধ পেটা মানে কি 4 ভাগের হাফ, আর সিকি পেটা 4 ভাগের 1 পেট, তার মানে যতটা খিদে তো কখনো হাফ খেয়েছে, কখনো তার 1 ভাগ 4 ভাগের 1 ভাগ খেয়েছে। তার মানে বলতেই পারি আমরা সে উপোস করে তার দিন গিয়েছে। বলছে না খেয়ে সে কি হয়েছে, পাগল হয়ে গেছে, পেদ হয়ে গিয়েছে। অর্থাৎ সে যে তার বউ ছেলে মেয়ে তাদের যে হারিয়ে ফেলেছে তার দুঃখে সে কাঁদতে পারছে না। কারণটা কি না, সে মানুষ নেই। মানুষ থাকলে তার মানবিক অনুভূতি থাকবে, তখনই সে কাঁদতে পারবে। এই বিষয়টি লেখিকা আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু উৎসবের মধ্যে কিন্তু সেই ক্ষমতা আর ছিল না। শুধু তাই নয়, দৈহিক দিক থেকেও সে দুর্বল ছিল। কিন্তু সে ভাত খাবে, ভাতের হুতাশেই 2.5 মণ কাঠ সে কিন্তু কেটে ফেললো। নাহলে কিন্তু তার দেহের যে ক্ষমতা রয়েছে সেভাবে কিন্তু সে কাঠ কাটতে পারতো না। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে 5 ভাগে কাঠ রেখে আসে দালানে, উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁট দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা বাইরে যেয়ে বসবো। তারপরে কি হচ্ছে, 5 ভাগে কাঠ রেখে আসে দালানে, উঠোনে কাঠের কুচো টুকরো সবগুলো ঝুড়িতে তুলে উঠোনটাকে ঝাঁট দিয়ে দিয়েছে। তারপর বড় পিসিমাকে দেখতে বলছে যে শুধুলে বাইরে যেয়ে বসবো। বড় পিসিমা তখনই জবাব দেয় না, বড় পিসিমা তখনই জবাব দিচ্ছে না। কেননা তান্ত্রিক হঠাৎ ওং হিং ঢং ঢং ভো ভো রোগ শ্রীণু শ্রীণু বলে গর্জে উঠে রোগকে কি করলেন, তিনি দাঁড় করান। কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন আর কি হোমও শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজো সেজো ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যেয়ে বাইরে বসো দাদা, না মন্তর বললে বটে। যেমন হাঁকুড় বাড়লে অমনি কর্তা টাল দিলে। কর্তার দেহ থেকে বাদ্যিটা হাঁচড় পাঁচড় করে বাইরে বেরিয়ে এলো। চ্যান করবে তো করে নাও না কেন। তাহলে কি এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ কি না, ঠিক সেই মুহূর্তে তান্ত্রিকে তার মন্ত্রের মাধ্যমে তিনি কি করলেন, রোগকে কোথায় কি হলেন, বেড়ালের লোমে বেঁধে ফেললেন, হোম শুরু করেন। একই সঙ্গে উপর থেকে নার্স এসে বলে, ডাক্তারকে কল দিন। বড় মেজো এবং ছোট ঘুম ভাঙা চোখে, তাহলে কি বলছে, বিরস মুখে, অর্থাৎ কি বিরক্ত সহকারে, অসময়ে ঘুম ভেঙে গেছে, বেরিয়ে আসে। বাসিনী উৎসবকে বলে, তুমি যেয়ে বাইরে বসো দাদা, না মন্ত্র বললো বটে। অর্থাৎ এমন মন্ত্র বলেছে, সেই মন্ত্র দিয়ে কী হয়েছে, যেমন হাঁকুড় পাড়লে অমনি কর্তা টাল দিলে। কর্তার দেহ থেকে বাদ্যিটা হাঁচড় পাঁচড় করে, কী বললো, হাঁচড় পাঁচড়, অর্থাৎ কি না, পড়িমড়ি করে, যেটাকে বাইরে আসা বলে, মানে দ্রুত বেরিয়ে গেল। চ্যান করবে তো করে নাও কেন। বলছে চ্যান মানে কি, স্নান করার কথা বলা হয়েছে। এখন চান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। অর্থাৎ কি, এখনই যদি আমি স্নান করে নিই তাহলে কি হবে, পেট মানতে চাইবে না। বাইরে এসে উৎসব শিব মন্দিরে চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে, এসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। অর্থাৎ কি বলছে, এই যে শিব মন্দির, এত সম্পত্তি, বাড়ি, খাওয়ার দাওয়ার, সবই কার দৌলতে, বাদার দৌলতে। তাহলে উৎসব বলছে, যদি ভাত খাওয়ার পর তার দেহে শক্তি আসে তাহলে সে সেই বাদাটার খোঁজ করবে। কারণ কি না, উৎসবের মতো আরও অনেকে রয়েছে যারা অভুক্ত বা না খেয়ে রয়েছে, তাদেরকেও বলবে এই বাদার কথা। তাহলে কি হবে, সেই বাদা থেকে তারা ভাত বা ফসল সবজি সংগ্রহ করতে পারবে এবং তাদের জীবনের যেটা কাঙ্ক্ষিত উদ্দেশ্য, অর্থাৎ পেট ভরে ভাত খাওয়া, সেটা তাদের সফল হবে। মন্দিরে চাতালে বসে তাস পেটে 3টি ছেলে, তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম যজ্ঞ হচ্ছে। ফালতু, কি ফালতু? তাহলে কি বলছে, বুড়োকে বাঁচিয়ে তোলার জন্য কি হচ্ছে, হোম আর যজ্ঞ হচ্ছে। বলছে এটা একটা ফালতু, কারণ এর মাধ্যমে কোনোদিন কাউকে বাঁচানো যায় না। বেঁচে থেকেও কতদিন জীবন পাবে, 100, যত সব ফালতু। উৎসব চোখ বোঝে, এমন যজ্ঞের পরে বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতলে উঠে না আসে, তো উৎসবের বউ চন্নুনি ছোটো খোকা অনেক দিন বাঁচে। তাহলে কি বলছে, মাতলা নদী যদি সেই দিন রাতে পাগল না হতো, তাহলে উৎসবের বউ চন্নুনি ছোটো খোকা অনেক দিন বাঁচত। ঠিক সেই রকমভাবে এখানে কি উৎসব বলছে যে মন্ত্র মাধ্যমে যেহেতু বুড়োকে বাঁচানো গেল না,
তাহলে মানে কি না, যজ্ঞের পরেও বুড়ো বেশি দিন বাঁচল না। ঠিক সেই রকমভাবে মাতলা যদি সেদিন রাতে পাগল না হতো তাহলে কিন্তু সে তার বউকে, ছেলেকে, স্ত্রীকে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারত। উৎসবে চোখের কোণে জল গড়ায়, তাহলে দেখো তার মধ্যেও মনুষ্যত্ব বোধ রয়েছে, মানবিক গুণাবলী রয়েছে। তার চোখের গোড়ায় কি হচ্ছে, জল গড়াচ্ছে। ভাত খাবে আজ, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বলছে ভাত খাবে, সেই আশাতেই সে কি প্রেত উৎসব আজকে মানুষ হয়ে গিয়েছে। বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব, তাহলে কি হচ্ছে, বড় ছেলে আর ছোট খোকার কথা মনে হতে তার চোখে জল চলে এসছে। অন্ন লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী, অর্থাৎ কি অন্ন হলো মা লক্ষ্মী। কি হে কানে শুনছ, বলছে কাঁদছ কেন? আমারে সুদর্শন বাবু, হ্যাঁ। বলছে কি হে কাঁদছ কেন, অর্থাৎ মন্দিরের চাতালে বসে যারা বসে তাস খেলছিল তারা জিজ্ঞেস করছে কাঁদছ কেন? বলছে আমারে সুদর্শন বাবু, হ্যাঁ। তারপরে অংশ আমরা কি দেখতে পাচ্ছি, আবাদ থেকে আসতেছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ ও তাস পেটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে ঠিক আছে ভাই, ঘুম এসো। উৎসব সত্যিই ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ। অবশ্যই কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এই যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কোন লোকটা? ওঠো, কে তুমি? বাবু আমি চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করছিলাম। ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউই তার কথার জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা, যজ্ঞই হলো আর তুমিও মরলে। ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো বলো গো, তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা। অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এই যে 82 বছর বয়সে, সেটা অল্প বয়স হয়ে গেছে, এই বয়সে যাওয়া সেটা কোনোভাবেই তিনি মেনে নিতে পারছেন না। বলছে তোমার ছোট বউয়ের বাবা, অর্থাৎ ছোট বেয়াই মানে বৈবাহিক সূত্রে সম্পর্কে তার বউয়ের বা তার ছোট ছেলের স্ত্রীর বাবাকে বেয়াই বলা হচ্ছে। বলছে কি ডাকাতে সন্ন্যাসী নিয়ে আসছে। বলছে যজ্ঞী হলো আর তুমিও মরলে। বলছে তুমি তো 82তে যাবে সেটা তো কেউ জানতো না, তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা ছিল। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ততা দেখে। কেত্তন না এলে বেরোনো নেই। কে যেন বলে, কেত্তন কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন চন্দন বাড়ছ কেউ? খাটের টাকা কে নিয়েছে? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অর্থাৎ বড় কর্তা মারা গিয়েছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় যা কিছু ক্রিয়াকর্ম করতে হবে তা কিন্তু একে করে সব কিছুই চলছে। বাগবাজারে ফোন করেছো, অর্থাৎ বাগবাজারে ফোন করেছে কিনা সেটাও কিন্তু তিনি জিজ্ঞেস করছেন। ফর্দটা দেখে দাও দেখি কেউ। খই ফুল ছুতি সব বস্তর উৎসব পাঁচিলের গায়ে সিটে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত যে কি হতে থাকে। মস্ত খাট আসে, রাতে বের করতে হবে, রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে। হোম যজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন করে ফেলেন তার, অর্থাৎ তিনি যে তার যে তন্ত্রমন্ত্রতে যে কাজ হবে না সেটা সকলে জানলেও কিন্তু তান্ত্রিক তিনি কিন্তু একটা কাজ করে ফেলেছেন, তিনি একটা লাইন করে ফেলেছেন। কি বলেছেন না, বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, অর্থাৎ 3 ছেলে হোম ছেড়ে উঠে যাওয়ার জন্যই তন্ত্রমন্ত্রের মাধ্যমে যে যজ্ঞ চলছে সেই যজ্ঞের কোনো ফল তারা দেখতে পায়নি। অর্থাৎ তার বাবা যে মারা যাবে না, যার জন্য যজ্ঞ হচ্ছিল সেটা কিন্তু ফলল না, অর্থাৎ তন্ত্র বা মন্ত্রের মাধ্যমে যজ্ঞ সফল হলো না, তার বাবার মৃত্যু ঘটল। এসব কাজে বিঘ্ন পড়লে রক্ষে আছে। এই কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনই জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে চলে যান। পেশাদার দক্ষ সব বাহকেরা আধা দৌড় দেয়, ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন বাসিনী, সর্বস্ব রান্না পথে ঢেলে দিয়ে গিয়ে যা, ঘরদোর মুক্ত কর, বউরা সব যাও না, দাঁড়িয়ে বা রইল কেন? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বুড়ো কর্তাও বিদায় নিলেন, তিনিও তার বাড়ি থেকে তার শ্মশানের দিকে ছুটতে শুরু করলেন। ফলে
তখন এবার কি দেখতে পেলাম যে বাড়ির সমস্ত কিছু রান্নাগুলো সেগুলোকে পথে ঢেলে দিতে বলছে, ঘরদোর সবকে মুক্ত করতে বলছে। অর্থাৎ বাড়িতে আর কোনো কিছুই রান্না করা খাবার খাওয়া যাবে না, সেটাকে কী করতে, ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। তাহলে উৎসব কিন্তু এই সরল বিষয়টা কিন্তু বুঝতে পেরেছে যে ওই যে ভাত যেটুকু অংশ যেটা রয়েছে, বলছে ওই সমস্ত ভাতটা তারা কিন্তু কী হবে, ফেলে দেবে। বাসিনী বলে, ধর দেখি দাদা, এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কী করবে। আমাকে দে ভারীটা, অর্থাৎ আমাকে ভারীটা দে, মানে বেশি পরিমাণ যেটাতে রয়েছে সেইটা সে চাচ্ছে। মোটা চালের ভাতের বড় ডেচকি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। বলছে দূরে ফেলে দিয়ে আসবো। কিন্তু বাসিনী বুঝতে পেরেছে যে এর উদ্দেশ্য কি হতে পারে। হ্যাঁ, লয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে, বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হননে হাঁটতে থাকে। সে খানে ঘেটে আদা দৌড় মারে। বাদার ভাত আর তার হাতে এখন পথে ঢেলে দেবে, কাকে কুকুরে খাবে। দাদা, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে, অছুত বাড়ির ভাত খেতে নি দাদা। তার মানে বাসিনী কিন্তু এখানে বুঝতে পেরে গেছে যে উৎসব কিন্তু এই ভাত খেয়ে নিতে পারে, সেই জন্য তাকে কিন্তু সতর্ক করে দিচ্ছে। খেতিনি, তুমিও ঝেয়ে বামুন হয়েছ। বলছে তুমিও ঝেয়ে বামুন হয়েছ। ও দাদা, ভাগ্যতা করি। বলছে ও দাদা, দিব্যি দিচ্ছি, তুমি কিন্তু খেও না। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে মানে কুমিরের মতো হিংস্র হয়ে গেছে তার চোখ। কারণ কি না, যেভাবে কুমির তার শিকার দেখলে যেভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কি এখানে উৎসব ভাত থেকে ঠিক সেই রকমভাবেই ভয়ঙ্কর হয়ে উঠছে, যে কোনো মূল্যে যে কোনো প্রকারে তাকে যে যতই বাধা দিতে আসুক না কেন, ভাত সে কোনোভাবেই হাতছাড়া করবে না। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। বাসিনী ভয় পেয়ে গেছে, কারণ উৎসবের যে রূপ সে দেখেছে এতদিন ধরে, এখানে তার ভিন্ন রূপ সে দেখতে পাচ্ছে। উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে স্টেশনে চলে যায়। বসে ও খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকে দিতে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। চন্ননীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। তাহলে কি বলছে না, উৎসব যে পরিমাণে ভাত খেত বাড়িতে, তার থেকে আজকে অনেক বেশি ভাত, সে ভাতের ভেতরে হাত ঢুকে দিয়ে স্বর্গসুখ, অর্থাৎ মানুষ সর্বোচ্চ যে সুখ, স্বর্গসুখ, সেটা কিন্তু সে ভাতের স্পর্শে পেয়ে যাচ্ছে। খেতে খেতে তার যে কী হয়, মুখ ডুবিয়ে খায় ভাত, শুধু ভাত, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আরেকটা বাদা আছে, সেই বাদাটার খোঁজ নির্ঘাত পাবেন উৎসব। আরও ভাত খেয়ে নে চন্নন রে, তুইও খা, চন্ননের মাও খা, ছোটো খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। এবার জল খাই, জল, তারপর আরও ভাত। ভরে ট্রেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে, এখন জানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, বলছে ভাত খাওয়ার পরে বলছে তার মধ্যে বিবেকটা জাগ্রত হয়ে উঠছে, দেশের প্রতি, দেশঘরের প্রতি তার সেই মমত্ববোধটা, তার সেই একাত্মবোধটা জেগে উঠছে। অর্থাৎ কি না, দেশ বাড়ির প্রতি তার যে টান, সে ভালোবাসা, সেটা কিন্তু ফুটে উঠেছে। সে বলছে সোজা ক্যানিং যাচ্ছি, তারপরে হাঁড়িটা ভাত পেটে পড়েছে, এখন জানছি যে ক্যানিং হয়ে দেশঘরে ফিরতে হবে। উৎসব হাঁড়িটা জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। অর্থাৎ কি, হাঁড়িটাকে ধরে তার কানায় মাথা ছুঁয়ে সে কী করছে, ঘুমিয়ে পড়ছে। এমন সময় কি ঘটনা ঘটছে দেখো। পেতলের ডেচকি চুরি করার অপরাধে সকালে 8 জন লোক উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম ভাঙেনি তার। তাহলে কি, পেতলের ডেচকি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে কী করছে, সেখানেই ধরে ফেলছে। বলছে পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, অর্থাৎ ভাত খাওয়ার পরে যে একটা অলসতা আসে, তার বিনিময়ে সে কিছু ঘুমিয়েছিল, তার ঘুম ভাঙছে না, তা সত্ত্বেও লোকজনরা তাকে জোর করে তুলছে। মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। তাহলে কোথায় নিয়ে গেছে, মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে গিয়েছে। আসল বাধাটার খোঁজ করা হয় না, আর উৎসবের সে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে আসল বাধাটার খোঁজ কিন্তু এখানে আমরা উৎসব কিন্তু করতে পারলো না। কারণটা কি না, কারণ উৎসব ভেবেছিল যে পেটে ভাত পড়ার পরে আরও 5 জন তাদেরই সহগামী বা
মনোভাবাপন্ন বা সম অবস্থা সম্পন্ন মানুষজনকে নিয়ে এসে সে তার আসল বাধাটার খোঁজ করবে। কিন্তু সে কি দেখলো, এখানে দেখতে পেল যে কি না, তার কাছে যে পরিমাণ ভাত রয়েছে, যে পরিমাণ তার কাছে খাদ্য রয়েছে, সে তার বিনিময়ে আরও অনেককে খাবার দিতে পারত। তাহলে ক্ষুধার্ত অর্থাৎ নিপীড়িত মানুষরা যারা পেট ভরে খেতে পায়নি, তাদেরকে যদি এই মনিব বাড়ির বাদাটার খোঁজ দিতে পারে, তাহলে অনেক ক্ষুধার্ত মানুষ পেট ভরে খেতে পারবে। এটা ছিল উৎসবের একটা স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নটা অধরায় থেকে গিয়েছে। কারণটা কি না, ওই যে বাদাটা, যেটা বড় বাড়ির বাদা, সেই বড় বাড়ির জন্যই সুনির্দিষ্ট হয়ে গেল, অর্থাৎ অচল। অচল মানে স্থির বা গতিহীন। এখানে আমরা কি দেখতে পাচ্ছি না, সেটা কোনো কাজেই লাগলো না। এখানে এটাই অর্থাৎ উৎসবের মতো শত শত নিরন্ন অন্নহীন মানুষের, ক্ষুধার্ত মানুষকে পেট ভরে খাওয়ার যে ব্যবস্থা, সেটা সে উৎসব যে স্বপ্নটা দেখেছিল, সেই স্বপ্ন তার পূরণ হলো না। কারণ তাকে কি হয়েছে না, থানায় তাকে নিয়ে গিয়েছে। ফলে এই ওই যে বাদাটা, যে বাদাতে অফুরন্ত সম্পত্তি রয়েছে, অফুরন্ত মাছ চাল রয়েছে, সেই বাদাটার খোঁজ কিন্তু সে করতে পারলো না। বড় বাদাটা বড় বাড়ির জন্যই কিন্তু নির্দিষ্ট হয়ে থেকে গেল। সেই জন্যই লাস্ট লাইনে, শেষ লাইনে আমরা দেখতে পাচ্ছি সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। অর্থাৎ সেই বাদাটা কিন্তু বড় বাড়িতে অচল হয়ে থেকে গেছে, তার কোনো আর গতি নেই। সেটা প্রকৃত মানুষের, ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের কাজে লাগলো না। এরপরে আমাদের দেখতে পাবো যে এই পর্বের কিছু কিছু শব্দার্থ টিকা আছে, সেটুকু অংশ তোমরা দেখে নেবে। দেখে নিলে তাহলে আমাদের কি হবে, এই অংশটি বা দ্বিতীয় পর্বের যেটুকু আমরা অংশ নিয়ে ভিডিও করেছি, সেই অংশটি তোমাদের কাছে একেবারেই সহজ হবে। তাহলে পর্ব 1 এবং পর্ব 2 এই দুটো ভিডিও তোমরা যদি পরপর দেখে নিতে পারো, তাহলে তোমাদের মনের মধ্যে যা কিছু জিজ্ঞাসা আছে তা এখান থেকে তোমরা উত্তর পেয়ে যাবে। এবং এটুকু আমি বলতে পারি, ভিডিওটি দেখার পরে একবার যদি তোমরা মনোযোগ সহকারে দেখতে পারো, তাহলে তোমাদের ক্ষেত্রে সমস্ত কিছু, অর্থাৎ যেটা আমরা বলতে চাচ্ছি যে এখান থেকে যে ধরনের যে কিছু প্রশ্ন আসুক না কেন, তার উত্তর তোমরা খুব সহজেই করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আসবো শব্দার্থ অংশে, অর্থাৎ শব্দার্থ ও টিকা কীভাবে আছে সেটা একটু দেখে নেব। এরপরে আমরা শব্দার্থ অংশে আমরা দেখছি, এখানে দেওয়া আছে, তোমরা এই বিষয়টি একটু ভালো করে খাতায় তোমরা তুলে নিতে পারো। তাহলে প্রতিটা শব্দের অর্থ যদি তোমরা জানতে পারো, তাহলে তোমাদের ক্ষেত্রে বিষয়টি আরও বেশি সুন্দর হয়ে তোমাদের কাছে ধরা দেবে। এবং সবশেষে বলবো, বন্ধুরা, তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, তাহলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও অর্থপূর্ণ হয়ে উঠবে। এবং আমি তোমাদেরকে এটুকু বলতে পারি যে উচ্চ মাধ্যমিক বাংলা 2022 সাল পর্যন্ত যাবতীয় বাংলা বিষয়ের সমস্ত রকম তথ্য এবং সাজেশান সব কিছুই তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।